আসসালামু আলাইকুম। আমাদের আসন্ন যে ২০২৬ এর টি-20 বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশের এই টিমটাই যদি খেলে, বাংলাদেশের কিন্তু ওই বিশ্বকাপে ভরাডুবি অনেকটাই নিশ্চিত। কারণ এই টিমে আপনার না আছে টপ অর্ডার ব্যাটিং, না আছে মিডল অর্ডার ব্যাটিং, না আছে ঐরকম ফিনিশার। তো এরকম একটা টিম নিয়ে কিন্তু আপনি বিশ্বকাপে যদি যান, তাহলে কিন্তু আপনার আ ওই টিম থেকে এক্সপেকটেশন করাটাই বোকামি হবে আমার কাছে মনে হয়। এজন্য এখনই যতদিন সময় আছে এই টিমটাকে কিন্তু ঢেলে সাজানো প্রয়োজন। না হলে কিন্তু আমাদের বিশ্বকাপে গিয়ে ডিজাস্টার পারফরম্যান্স কিন্তু দেখতে হবে। এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইদানিং টি-20 বলেন, ওডিআই বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যানদের স্বল্পতায় কিন্তু ভুগতেছে। একসময় কিন্তু মাহমুদুল্লাহ মুশফিক যখন খেলতেন তখন কিন্তু টপ অর্ডার ধসে গেলেও মিডল অর্ডারে কিন্তু একটা স্টেবিলিটি তারা দিতে পারতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ব্যাকআপ মিডল অর্ডার আমরা দেখতে পারছি। এখানে জাকের আলী বলেন, নুরুল হাসান সোহান অথবা শামীম হোসেন পাটোয়ারি এরা কেউ কিন্তু জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান না। তো তাদের দিয়ে মিডল অর্ডারে ট্রাই করলে আ তাদের ক্যারিয়ারটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তারা ফিনিশিং এও ভালো করতে পারতেছেন না, মিডল অর্ডারেও ভালো করতে পারতেছেন না। এজন্য আমার কাছে মনে হয় এই জায়গায় ২-৩ জন প্লেয়ারকে অন্তত বিশ্বকাপের আগে দেখা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মোসাদ্দেক হোসেন সৈকত, একই সাথে আফিফ হোসেন এবং সাব্বির রহমান। এদেরকে যে যদি ২-১ টা সিরিজ ট্রাই করানো যেত তাহলে হয়তোবা তারা ডেলিভার করতে পারতেন। এখন হয়তোবা সময়টাও কম। তারপরে যতটুকু সময় আছে তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে। অযথা এখানে হচ্ছে আ শামীম হোসেন পাটোয়ারি অথবা একই সাথে জাকের আলী অনেকের পিছনে ইনভেস্ট করাটা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া আর কিছু না। টপ অর্ডার কেউ কিন্তু বাংলাদেশের এখানে ভালো করতে হবে। গতকালে পারভেজ হোসেন ইমন নেমে ভালো করতে পারেনি। তানজিদ তামিম এক ম্যাচে ভালো করে, সাইফ হাসান এক ম্যাচে ভালো করে। কিন্তু ওয়ান ডাউনে লিটন কুমার দাসও কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। এশিয়া কাপে একটা 50 করার পর কিন্তু তিনি এখানে রান করাই যেন ভুলে গেছেন ইনজুরির পরে। এইজন্য ক্যাপ্টেনদের কিন্তু রানে ফেরাটাও গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাস কিন্তু গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে, যখন আমরা ব্যাট করতেছিলাম তখন কিন্তু বলের টান ছিল। ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করতে আসে তখন কিন্তু বলে ওইরকম গ্রিপ টান পাচ্ছিল না। এটা আমার কাছে মনে হয় যে নিছকই অজুহাত। কারণ ১ম ২ টা টি-20 তে কিন্তু বাংলাদেশ পরে ব্যাট করেছে, ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করেছে। তখন কিন্তু এরকমটা মনে হয়নি। বাংলাদেশের আসলে প্লেয়ারদের এমন অবস্থা যে বাজেভাবে হারবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজও তেমনটা দেখাবে না। অথচ প্রেস কনফারেন্সে এসে কিন্তু এ ধরনের কথাবার্তা বলবে। আসলে আ আপনারা আপনাদের ঘরের মাঠেই খেলছেন। এই পিচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান বোলারদের থেকে আপনাদেরই ভালো বোঝার কথা। কারণ আপনারা বুঝতে পারতেছেন না। এটা আপনাদের ব্যর্থতা। এটা আসলে স্বীকার করে নিলেই হয়। বাংলাদেশ কিন্তু গতকালকে ৫ উইকেটের ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। যেখানে কিন্তু বাংলাদেশ ১ম এ ব্যাট করতে নেমে ১৫১ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ৩ ওভার ১ বল বাকি থাকতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট ব্যবধানে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। যেখানে রস্টন চেস এবং হচ্ছে অগস্ট দারুণ ২ টা ৫০ রানের ইনিংস খেলেন। রস্টন চেস ২৯ বলে ৫০ করেন এবং অগাস্টা কিন্তু ২৫ বলে বিধ্বংসী একটা ৫০ করেন ২০০ স্ট্রাইক রেটে। যেখানে ৫ টা ৬ ছিল। রিশাদ হোসেনের এক ওভারে ৩ টা ৬ মেরে কিন্তু তিনি ম্যাচটাকে আসলে পকেটে পুরে নেন। অগাস্টো যেখানে হচ্ছে আ উদীয়মান প্লেয়ার ২-১ টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। তো তিনি এই উইকেটে যেভাবে অ্যাডজাস্ট করেছেন এই ক্ষেত্রে জাকের আলী অনিক, নুরুল হাসান সোহাগ, শামীম হোসেন পাটোয়ারি যারা রয়েছেন, তাহিদ হৃদয় এদেরকে কিন্তু লজ্জায় দিয়েছেন তিনি এক প্রকার। আসলে এদের জাকের আলী অনিক বলেন, শামীম হোসেন পাটোয়ারি বলেন এদের কিন্তু লজ্জা বলতে কিছুই নাই বর্তমানে। দিনের পর দিন খারাপ খেলে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট কিন্তু কোন বিকল্প চিন্তা ভাবনা ছাড়াই তাদেরকে কিন্তু স্কোয়াডে রেখে যাচ্ছেন। গতকালকেও কিন্তু বাংলাদেশের ব্যাটিং আমরা ভরাডুবি দেখেছি। ইমন এখানে ভালো করতে পারেননি। তামিম একমাত্র প্লেয়ার গত ২ টা ম্যাচেই ৫০ প্লাস স্কোর করেছে। ৬২ বলে ৮৯ রানের দারুণ একটা ইনিংস খেলেন যেখানে ৪ টা ৬ এর মার ছিল। যদিও শেষের দিকে আরেকটু এগ্রেসিভ হলে হয়তোবা তারও ১০০ হতে পারত এবং দলীয় রানটাও কিন্তু আরো বাড়তে পারত। এখানে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি লিটন কুমার দাস। এখানে ৯ বলে ৬ রান করে আউট হয়ে যান। তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ। সাইফ হাসান ওইখানে আমার কাছে মনে হয় কিছুটা অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল। ২২ বলে ২৩ রান করে আউট হয়ে যান। তারপর ওই সময় কিন্তু ১৪ ওভার শেষে ১০৭ রান ছিল। শেষের ওভারগুলোতে কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া সত্ত্বেও তিনি ভালো করতে পারেননি। নুরুল হাসান সোহানও এই দিনে ব্যর্থ ছিলেন। পাশাপাশি নাসুম আহমেদকে কিন্তু এখানে জাকের আলী অনেকের আগে নামানো হয়। এতেই বোঝা যাচ্ছিল যে জাকের আলী উপর কিন্তু ব্যাটিং টিম ম্যানেজমেন্টের এরকম ফেইথ নেই। তারপরেও তাকে কেন খেলানো হচ্ছে সেটা আসলে কোচ এবং ক্যাপ্টেনই ভালো জানেন। জাকের আলী অনেক গতকালকেও ৩ বলে ৫ রান করে আউট হয়ে যান। যদিও একটা ৪ মারেন, সেই ৪ টাও কিন্তু মিস ফিল্ডিং এর কারণে হয়। সহজ ক্যাচ মিস করে কিন্তু ৪ বানিয়ে দেন ফিল্ডার।
এরপরে কিন্তু কেউ আর এরকম ভালো করতে না পারলে তাসকিনের একটা ৬ মেরে ৯ রান গড়াতে কিন্তু কোন রকমে 150 প্লাস স্কোর করে বাংলাদেশ। তবে এই আ আ গ্রাউন্ডে কিন্তু আমার কাছে মনে হয় ১৭০-৮০ কমে করলে জেতা সম্ভব না। সেটা কিন্তু দেখালো ওয়েস্ট ইন্ডিজ। ১ম এ যদিও ওয়েস্ট ইন্ডিজের ৩ টা উইকেট তুলে নেন। এখানে হচ্ছে আমাদের বোলাররা নাসুম আহমেদ ভালো বল করেন। আম শেখ মেহাদিও ১ম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বল করেন। কিন্তু ওই রস্টন চেস আর অগস্টের ওই 100 প্লাস পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। যেখানে খুবই বাজে বোলিং করেন তাসকিন আহমেদ ৩.৫ ওভার বল করে ৫০ রান দেন। তার থেকেও খারাপ লেগেছিল তাসকিন আহমেদ ৬ খাওয়ার পরও হাসতেছিলেন। এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজেও কিন্তু আমরা দেখেছি একটা বোলার যখন মার খাবেন তখন তিনি হাসেন কিভাবে এটা আসলে আমার মাথায় ধরে না। পাশাপাশি ৩ টা উইকেট নিয়েছেন রিশাদ কিন্তু ৪ ওভারে ৪৩ রান কনসিড করেন। ১৫২ রান ডিফেন্ড করতে নেমে যখন ২ টা বোলার ৮০ র উপরে দিয়ে দিবেন ৮ ওভারে তখন আসলে ওই ম্যাচ জেতা কোনোভাবেই সম্ভব না। সেটাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সহজ একটা জয় ছিনিয়ে নিয়েছে। আবারও বলব যেটা আ বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে টার্গেট করলে আমার কাছে মনে হয় মিডল অর্ডার, টপ অর্ডার আরো শক্তিশালী করতে হবে। না হলে কিন্তু বিশ্বকাপে গিয়েও কিন্তু আমাদের এরকম পারফরম্যান্স অব্যাহত থাকবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।